খুবই আলোচিত নাটক, তার নাম হচ্ছে হ্যামলেট। মনে রাখতে হবে, শেক্সপিয়রের ক্ষুদ্রতম নাটক হচ্ছে ম্যাকবেথ, কিন্তু বৃহত্তম নাটকের নাম হচ্ছে হ্যামলেট। যদি বলে সবচেয়ে ছোট নাটক কোনটা, সেটা হচ্ছে ম্যাকবেথ। যদি বলে সবচেয়ে বড় নাটক কোনটা, সেটা হচ্ছে হ্যামলেট। আচ্ছা, এখন যেটা বলি, মানে বড় ট্রাজেডি হচ্ছে হ্যামলেট, ছোট ট্রাজেডি হচ্ছে ম্যাকবেথ। তার একটা কথা বলে নেই, হ্যামলেট বলতে আসলে বোঝায় একটা স্মল ভিলেজ, ছোট্ট একটা গ্রাম। হ্যামলেট শব্দের অর্থ হচ্ছে ছোট্ট গ্রাম। এমন একটা ছোট গ্রাম যে গ্রামের নিজস্ব কোনো চার্চ নাই। মানে আমি বলে বুঝাই, মনে করেন আমাদের সমাজের প্রেক্ষাপটে বলি, যেমন বাংলাদেশ, বাংলাদেশে দেখবেন প্রতিটা গ্রামে গ্রামে কিন্তু মসজিদ আছে। তো এটা এমন একটা গ্রাম হ্যামলেট, তো প্রতিটা এলাকা এলাকা চার্চ আছে, কিন্তু হ্যামলেট এত ছোট্ট একটা গ্রাম যার নিজস্ব কোনো চার্চ নাই। যে গ্রামে নিজের কোনো চার্চ থাকে না, অন্য এলাকার চার্চে গিয়ে তারা প্রার্থনা করে, ওই ধরনের গ্রামকে হ্যামলেট বলে। এই হ্যামলেট এই নাম অনুসারে এই নাটকের হ্যামলেট নামটার অর্থই হচ্ছে এমন গ্রাম যে গ্রামে কোনো চার্চ নাই। তা আমরা এখন হ্যামলেট নাটকের ক্যারেক্টার নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তো হ্যামলেট নাটকের যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, এই রাজার নাম হচ্ছে রাজা হ্যামলেট, ঠিক আছে, কিং হ্যামলেট। হ্যামলেট নাটকের রাজার নামই হচ্ছে হ্যামলেট, রাজা হ্যামলেট, ঠিক আছে। হ্যামলেট হচ্ছে একজন রাজা। তো এখন কথা বলি, হ্যামলেট কোন দেশের রাজা? হ্যামলেট হচ্ছে ডেনমার্কের রাজা, ঠিক আছে। ডেনমার্কের রাজার নাম হচ্ছে হ্যামলেট। আমরা গত ক্লাসে ম্যাকবেথ পড়াইছি। ম্যাকবেথ পড়াইতে গিয়ে আমরা বলেছি যে ম্যাকবেথ হচ্ছে স্কটল্যান্ডের রাজা। আর আজকে আমরা পড়াচ্ছি হচ্ছে হ্যামলেট। হ্যামলেট হচ্ছে আসলে ডেনমার্কের রাজা। এই নাটকের প্রেক্ষাপটে হ্যামলেট হচ্ছে ডেনমার্কের রাজা। এখন বলে রাখি, এই রাজার নাম হচ্ছে হ্যামলেট। আবার এই নাটকে একজন যুবরাজ আছে, যুবরাজের নাম হচ্ছে প্রিন্স হ্যামলেট। মানে দুইজনের নামই হ্যামলেট, রাজাও হ্যামলেট, আবার এই যে যুবরাজ আছে, যুবরাজও কিন্তু হ্যামলেট। তাহলে আমরা মনে রাখবো কিভাবে, একটা হচ্ছে রাজা হ্যামলেট আর একটা হচ্ছে যুবরাজ হ্যামলেট, প্রিন্স হ্যামলেট, ঠিক আছে, প্রিন্স হ্যামলেট। হ্যামলেটের একটা গার্লফ্রেন্ড আছে, যুবরাজ হ্যামলেটের মেয়েটার নাম হচ্ছে অফেলিয়া। অফিলিয়া হচ্ছে এই হ্যামলেটের জিএফ, মানে হচ্ছে গার্লফ্রেন্ড, প্রেমিকা। মনে রাখো তাহলে, যুবরাজ হ্যামলেটের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে অফেলিয়া, আর আহ, যুবরাজ হচ্ছে প্রিন্স হ্যামলেট, ঠিক আছে। অফেলিয়া হচ্ছে যুবরাজের গার্লফ্রেন্ড। এরপরে অফেলিয়ার ভাই, এই নাটকে লেয়ার্স নামে একটা ক্যারেক্টার আছে, যে কিনা অফেলিয়ার ভাই। এই যে এই মেয়েটার ভাই, মানে জিএফ এর ভাই, অফেলিয়ার ভাই হচ্ছে লেয়ার্স। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে অফেলিয়া হচ্ছে যুবরাজের গার্লফ্রেন্ড, আর এই যে অফেলিয়ার ভাই, অফেলিয়ার ভাইয়ের নাম হচ্ছে লেয়ার্স, যুবরাজের ভাই না, অফেলিয়ার ভাই, একটু খেয়াল রাখো, লেয়ার্স। এখানে আরেকটা কথা বলে দেই, ক্লডিয়াস নামে একটা চরিত্র আছে, ক্লডিয়াস। তো এটা হচ্ছে মানে বানানটা এরকম, ক্লডিয়াস, সরি লেয়ার্স, ক্লডিয়াস। তো ক্লডিয়াস নামে একটা চরিত্র আছে, ক্লডিয়াস হচ্ছে যুবরাজের চাচা, মানে হ্যামলেটের চাচা, হ্যামলেটের চাচা, বা আমি যদি বলি রাজার ভাই। এই যে এই রাজার ভাই, তাহলে রাজার ভাইয়ের নাম কি বলতো? ক্লডিয়াস। ঠান্ডা মাথায় চিন্তা করো, রাজার ভাইয়ের নাম হচ্ছে ক্লডিয়াস, আর যুবরাজের চাচার নাম হচ্ছে ক্লডিয়াস। রাজার ভাই, তাহলে কার চাচা বলো? যুবরাজের চাচা, রাজার ভাই যুবরাজের চাচা, তার নাম হচ্ছে ক্লডিয়াস। এখানে আরেকটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে গার্টুড। এই যে গার্টুড হচ্ছে একজন মহিলা, যে কিনা রানী। রানী মানে হচ্ছে কার রানী? এই যে রাজা হ্যামলেটের ওয়াইফ। আর যুবরাজের ক্ষেত্রে সম্পর্ক কি? যুবরাজের জন্য হচ্ছে মা। তাহলে আমি কিন্তু অবলিক দিয়ে দিছি, অবলিক দিয়ে রাজার সাথে সম্পর্ক, আর এই সাইডেরটা হচ্ছে যুবরাজের সাথে সম্পর্ক। যুবরাজের মায়ের নাম হচ্ছে গার্টুড, তার মানে রাজার ওয়াইফের নাম হচ্ছে, রানী হচ্ছে গার্টুড। যুবরাজের চাচার নাম ক্লডিয়াস, যুবরাজের চাচা মানে হচ্ছে এই মেইন রাজার কি বলো, রাজার ভাই। এই নাটকে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, সেটা হচ্ছে হোরাসিও। এই হোরাসিও হচ্ছে যুবরাজের বন্ধু। যুবরাজ হচ্ছে হ্যামলেট, প্রিন্স হ্যামলেটের বন্ধু, যুবরাজের ঘনিষ্ঠ বন্ধুর নাম হচ্ছে হোরাসিও, যুবরাজের বন্ধু হচ্ছে হোরাসিও। এরপরে এখানে পলোনিয়াস নামে একটা ক্যারেক্টার আছে, পলোনিয়াস। এই পলোনিয়াস নামে একটা ক্যারেক্টার আছে, এটা একটু মনে রাখা দরকার। পলোনিয়াস হচ্ছে পলোনিয়াস হচ্ছে এই যে অফেলিয়া আছে না, অফেলিয়া, এই যে অফেলিয়ার বাবা, অফেলিয়ার বাবা, ঠিক আছে, অফেলিয়ার বাবা। পলোনিয়াস হচ্ছে অফেলিয়ার বাবা, অফেলিয়ার বাবা। আর পলোনিয়াসের আরেকটা ইয়ে হচ্ছে কিং, রাজা, কিং ক্লডিয়াস। রাজা ক্লডিয়াসের, কিং ক্লডিয়াসের, রাজা ক্লডিয়াসের হচ্ছে কাউন্সিলর, ঠিক আছে, কাউন্সিলর বা সভাসদ। এখন অনেকগুলো ক্যারেক্টার এবং প্যাচ লেগে যাইতে পারে, আমি এই জন্য আস্তে আস্তে আরেকবার ঠান্ডা মাথায় ক্লিয়ার করছি। এগুলো ঠান্ডা মাথায় ক্লিয়ার করতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু বোঝা যাবে না, সবকিছু কনফিউশন তৈরি হবে। আস্তে ধীরে বোঝার চেষ্টা করো। আচ্ছা, ঠান্ডা মাথায় বলি, খুব মনোযোগ দাও।
আবার আরেকবার বলি, এই নাটকটা রাজা হ্যামলেট, মানে হ্যামলেট হচ্ছে রাজার নাম, ডেনমার্কের রাজা হ্যামলেটের প্রেক্ষাপট। আর হ্যামলেটের ছেলের নাম হচ্ছে প্রিন্স হ্যামলেট, দুইজনই হ্যামলেট, বাপ বেটা দুইজনই হ্যামলেট, একজন প্রিন্স হ্যামলেট আর একজন হচ্ছে কিং হ্যামলেট। যুবরাজ হ্যামলেটের গার্লফ্রেন্ড নাম অফেলিয়া, অফেলিয়ার ভাইয়ের নাম হচ্ছে লেয়ারতেস, আর অফেলিয়ার লেয়ারতেস এই দুজনের বাবার নাম হচ্ছে পলোনিয়াস। তাহলে বুঝে নিও, অফেলিয়ার বাবার নাম পলোনিয়াস, লেয়ারতেসের বাবার নাম পলোনিয়াস। ক্লডিয়াস হচ্ছে রাজার ভাই, তাহলে যুবরাজের কি হয়, চাচা। আর গার্টুড হচ্ছে রানী, তার মানে যুবরাজের কি হয়, মা। আর এদিকে হোরাসি হচ্ছে যুবরাজের বন্ধু। এবার আসো আমরা নাটকের কাহিনীতে চলে যাই, চরিত্র তো বিশ্লেষণ করলাম, এবার আমরা একটু কাহিনীতে চলে যাব, ঠিক আছে, চরিত্র বিশ্লেষণ যথেষ্ট হয়েছে। আচ্ছা, কাহিনীতে চলে যাই। কাহিনীতে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এই যে কিং হ্যামলেট, ঠিক আছে, রাজা হ্যামলেট একদিন হঠাৎ করে রাজা হ্যামলেট মারা যায়। তো রাজা যখন মারা যায়, তো তখন এই যে যুবরাজ যে হ্যামলেট আছে, সে কিন্তু দেশে ছিল না, সে আহ, অন্য একটা জায়গায় সে ঘুরতে গেছে আর কি, শিকার টিকার বা এই টাইপের কিছু একটা গেছে, শিক্ষা সফর টাইপের একটা ইয়াতে, সে আর দেশে ছিল না। তখন রাজা হ্যামলেট মারা যায়, যুবরাজ কিন্তু তখন দেশে নাই। রাজা হ্যামলেট মারা যাওয়ার পরপর রাজা হ্যামলেট মারা যাওয়ার পরপর রাজ্যের সিংহাসন দখল করে নেয় ক্লডিয়াস, মানে রাজার ভাই, যুবরাজের চাচা মানে রাজার ভাই। এখানে একটু প্রেক্ষাপটটা বলে রাখি, সত্যি কথা বলতে এই যুবরাজের রাজার ভাইয়ের সাথে যে রানী, মানে গার্টুড অর্থাৎ যুবরাজের মা, তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল। আমি যদি এভাবে চিন্তা করি, গার্টুড হচ্ছে ক্লডিয়াসের ভাবি, আর ক্লডিয়াস হচ্ছে দেবর, তাইলে দেবর ভাবির একটা অবৈধ প্রেম দুইজনের মধ্যে ছিল। এবং দেবর ভাবির এই অবৈধ প্রেমটা, সরি, দেবর ভাবির এই অবৈধ প্রেমের পরিণয় ধরে এই গার্টুড এবং ক্লডিয়াস অর্থাৎ দেবর ভাবি প্ল্যান করে এই রাজাকে হত্যা করছে। তারা কি করছে, রাজা একদিন মানে বনের ভিতর বিশ্রাম নিচ্ছিল, মানে রাজার বনে, প্রাসাদের বনের ভিতর, বাগানের ভিতর, তখন রাজার কানে বিষ পান, মানে বিষ ঢেলে দিয়েছে, হ্যামলকের বিষ, বিষ ঢেলে দিয়ে রাজাকে হত্যা করে। তো এবার এই ঘটনা আসলে কেউ জানে না, সবাই মনে করে কি রাজা এমনিতেই মারা গেছে, কারণ মৃত্যুর কারণটা আসলে ওইভাবে বের করে নাই, জাস্ট রাজা মারা গেছে, স্বাভাবিক প্রক্রিয়ায় মারা গেছে। রাজাকে যে খুন করা হয়েছে এটা আসলে কেউ জানে না, এটা জানে শুধু এই দুইজন, ক্লডিয়াস আর গার্টুড, কারণ দুইজনের অবৈধ প্রেম ছিল। তো রাজা মারা যাওয়ার পর পর ক্লডিয়াস কি করছে, গার্টুডকে বিয়ে করছে। গার্টুড মানে দেবর ভাবিকে বিয়ে করে ফেলে, এবং ক্লডিয়াস সিংহাসন দখল করে রাজার জায়গায় সে রাজা হয়ে যায়, কিং ক্লডিয়াস সে নিজে রাজা হয়ে যায়, রাজার ভাই রাজা হয়, এবং গার্টুড তখনও রানী। তো মাঝখানে কি হইলো দেখো, রাজা কিন্তু নাই, রাজা হয়ে গেছে ক্লডিয়াস। কিন্তু এই যে গার্টুড এই মহিলা আগে কিন্তু এই রাজার রানী ছিল, পরে সে কার রানী হয়ে যায়, পরে সে আবার এই যে ক্লডিয়াস রানী হয়ে যায়। তার কিন্তু লস নাই, মানে তার, সে কিন্তু আগেও রানী এখনো রানী ক্লডিয়াস। এবার সরি, গার্টুড। এবার যে ঘটনাটা ঘটে, এই যুবরাজ একদিন ফিরে আসে, যুবরাজ মানে এলাকায় আসে, এসে দেখে কি, যুবরাজ দেখতে পায় মানে জানতে পায় যে যুবরাজের রাজাকে মেরে ফেলছে, রাজা মারা গেছে। কেমনে মারা গেছে, স্বাভাবিকভাবে মারা গেছে। যুবরাজের মন খুব খারাপ থাকে, তার বাবা মারা গেছে। তবে যুবরাজ সবচেয়ে বেশি বিমর্ষ হয়ে যায়, কারণ তার চাচা সিংহাসন দখল করে নিজে রাজা হয়ে বসে আছে। রাজা হওয়ার কথা যুবরাজ, যুবরাজ তো যুবরাজকে বুঝাচ্ছে তুমি এখনো ছোট, আমি রাজ্য নিয়ে নিছি, তুমি বড় হলে তোমাকে দিয়ে দিবে, এসব ভং ভাং বুঝেছে, বুঝুং বাজুং। এবং রাজার মা মানে রাজা রানা যুবরাজের মা গার্টুর তার চাচাকে বিয়ে করে, মানে যুবরাজের চাচা ক্লডিয়াসকে বিয়ে করে। এটা যুবরাজ মেনে নিতে পারে না, সে অত্যন্ত বিষণ্ণ থাকে, সে তার মানে মন খারাপ থাকে। তো একদিনের ঘটনা, একদিন এই যে তার বন্ধু যে হোরাশিও, হোরাশিও এবং হঠাৎ করে রাজপ্রাসাদের চারিদিকে সৈন্যরা পাহারা দিচ্ছিল আর কি রাতের বেলা। হঠাৎ করে এই সৈন্যরা একটা ভূত দেখতে পায়, আত্মা দেখতে পায়, প্রেতাত্মা। প্রেতাত্মা দেখতে হুবহু এই মৃত রাজা হ্যামলেটের মতো, প্রেতাত্মাটা দেখতে মৃত রাজা হ্যামলেটের মতো তারা প্রেতাত্মাটা দেখতে পায়। এবং প্রেতাত্মাটা যখন দেখতে পায়, তারা তখন এইজন সেজনকে ডাকে। তখন এই প্রেতাত্মাটা হোরাশিওর কাছে আসে। হোরাশিও হচ্ছে যুবরাজের বন্ধু। হোরাশিওর কাছে এসে বলে, হোরাশিও, আমি হচ্ছে রাজা ডানকান, সরি রাজা হ্যামলেট, কিং হ্যামলেটের প্রেতাত্মা, এবং কিং হ্যামলেটের প্রেতাত্মা, কিং হ্যামলেটের প্রেতাত্মা। এবং আমি কি করেছি, আমি আসলে মরি নাই, আমাকে মারা হয়েছে। আমাকে তুমি আমার ছেলে যুবরাজ হ্যামলেটকে বলো আমাকে দেখা করতে, আমার সাথে আমার কথাগুলো শুনতে।
পরে হোরাসিও এবার যুবরাজ হ্যামলেটের কাছে গিয়ে বলে, তোমার বাবার এক প্রেতাত্মাকে দেখেছি, সে একদম হুবহু দেখতে রাজার মতো, মানে আমাদের রাজার মতো, তোমার পিতার মতো, সে তোমার সাথে কথা বলতে চায়। পরে এই যে যুবরাজের সাথে, যুবরাজ কি করে, এই প্রেতাত্মাটার সাথে দেখা করে, হোরাসিও তাকে নিয়ে যায়। পরে প্রেতাত্মাটা যুবরাজকে বলে যে, দেখো তুমি তো দেখতে পাচ্ছ আমি তোমার পিতার মতো, মানে আমি তোমার পিতারই প্রেতাত্মা। দেখো যুবরাজ, আমাকে হত্যা করা হয়েছে, আমি যখন বাগানে বসেছিলাম তখন আমি বিশ্রাম নিচ্ছিলাম, আমার কানে বিষ ঢেলে হত্যা করেছে। এবং তোমার মা এবং চাচা, এই দুজন পরকীয়া প্রেমে লিপ্ত, তারা প্ল্যান করে আমাকে হত্যা করছে এইভাবে এইভাবে। তো যুবরাজ এগুলো শুনে প্রথমে বিশ্বাস করতে পারে না। সে এগুলো বিশ্বাস করতে পারে না, সে কি করে, সে এগুলো পরীক্ষা করার জন্য ঘটনা সত্যি কিনা এটা বোঝার চেষ্টা করে, যে আসলে ঘটনা সত্যি, প্রেতাত্মা মিথ্যা বলতেছে নাকি আসলে সত্যি বলতেছে, এটা বের করার জন্য সে একটা অনেক নাটক, সে কি করে পাগলের বেশ ধরে, মানে হঠাৎ করে মানসিক ভাবে, সাইকোলজিক্যালি সে পাগল হয়ে যায়, আসলে পাগল না, সবাইকে বুঝায় সে পাগল হয়ে গেছে। পাগলের ভেষ ধরে সে বিভিন্ন মানুষের কথাবার্তা শুনে, প্রাণীর কথা শুনে, ক্লডিয়াসের কথা শুনে, মানে বোঝার চেষ্টা করে যে আসলে এই দুইজন মিলে রাজাকে মারছে কিনা। পরে অনেকভাবে মানে সে পাগলামি পাগলামি অভিনয় করতে করতে সে হঠাৎ করে একটা নাটক লিখে সে রাজাকে বলে, চাচাকে গিয়ে বলে যে, চাচা আমি একটা চমৎকার নাটক লিখছি, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, নাটকটা মঞ্চস্থ হবে এবং আমরা সবাই মিলে দেখব। আসলে নাটকটা লিখছে হচ্ছে ওই যে প্রেতাত্মা যে বলছে আমি বাগানে ঘুমিয়েছিলাম, আমার কানে বিষ ঢেলে দিছে, এই দুইজনের মধ্যে পরকীয়া প্রেম, ঠিক এরকম একটা স্ক্রিপ্ট সাজাইছে। যুবরাজের উদ্দেশ্য ছিল নাটকটা যখন মঞ্চস্থ করা হবে, তো নাটকের কাহিনীরা তো রাজা আর গার্টুর তো জানে না, তারা যখন নাটকের কাহিনীটা, নাটকটা দেখবে স্টেজে, মঞ্চ নাটক, তখন তাদের লাইফের, তারা কি আসলে রাজাকে যদি হত্যা করে থাকে, তখন তাদের চোখে মুখে তো একটা আতঙ্ক বা লজ্জা ফুটে উঠবে, তারা তো হঠাৎ করে বুঝে যাবে তখন যুবরাজ আসলে নাটক না দেখে যুবরাজ তার দিকে খেয়াল রাখবে। যুবরাজের টার্গেট যে যদি সত্যি তারা খুন করে, তাহলে তাদের চোখে মুখে তো ঘটনা ফুটিয়ে উঠবে, কারণ ওই ঘটনাটাতেও নাটকে দেখানো হচ্ছে। এবার নির্ধারিত দিনে নাটকের স্টেজ শো হইলো, এবং যুবরাজ, এরপরে গার্টুট, এরা এক পাশে বসে আছে আর কি, ঘটনা এরকম। তো এবার এবার এই নাটকের মধ্যে এক পর্যায়ে, এবার এই যে ক্লডিয়াস এবং গার্টুট তারা নাটকটা দেখতেছে। তো নাটকটা দেখতেছে, নাটকের এক পর্যায়ে যে যে ঘটনা, যেভাবে ক্লডিয়াস রাজাকে হত্যা করছে, ঠিক এইভাবে অভিনয়টা ফুটিয়ে তুলতেছে। তো অভিনয় ফুটিয়ে তোলার পরে এবার ক্লডিয়াস যখন দেখলো যে আসলে এটা তো ক্লডিয়াসের ঘটনা, এটা তো আসলে এই হ্যামলেটের মানে সেই হত্যাটা করছে, এগুলো যখন ক্লডিয়াসের চোখে মুখে হ্যামলেট বুঝলো যে ক্লডিয়াসই খুনি, গার্টুট বুঝে গেছে, ধরা খেয়ে গেছে, তখন এবার যেটা হয়েছে, ক্লডিয়াস তখন ক্ষিপ্ত হয়ে যায়। তখন সে হ্যামলেটের সাথে একটা যুদ্ধ হয়, মারামারির পর্যায়ে চলে যায়, এ ওকে আঘাত করে, এ ওকে আঘাত করে, মানে বিভিন্ন ধরনের কাহিনী আর কি নাটকের মধ্যে। পরে লাস্টে দিয়ে যেটা হয়, নাটকের মধ্যে এই নাটকটা মঞ্চস্থ করে, নাটকের মধ্যে একটা, মানে এই গার্টুডের কাছে একটা পানির পাত্র থাকে, আসলে ওই পানির পাত্রের মধ্যে বিষ মিশানো থাকে, সে ওই পানির পাত্রে সে নিজেই বিষ মিশিয়েছে, মানে সে আসলে এটা নাটকের একটা ক্যারেক্টারের মধ্যে এটা দেওয়ার জন্য। পরে গার্টুড কি করে, ওই যে ভুলে সে নিজেই এই বিষের পাত্র খেয়ে মারা যায়। এদিকে ক্লডিয়াস আর হ্যামলেটের মধ্যে যুদ্ধ হয় এই যুবরাজের সাথে, একজন আরেকজনকে আঘাত করে। ক্লডিয়াসের মানে তলোয়ারের মধ্যে বিষ মাখানো থাকে, এই বিষাক্ত তলোয়ারের কারণে হ্যামলেটের শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে, হ্যামলেট মারা যায়। হ্যামলেটের তলোয়ারের আঘাতে ক্লডিয়াসও মারা যায়, এইভাবে করে নাটকের প্রত্যেকটা ক্যারেক্টার মারা যায়। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি যে এই যে অফেলিয়া, অফেলিয়া হচ্ছে যুবরাজের গার্লফ্রেন্ড। তো যুবরাজ যখন ওই যে পাগলের বেশ ধরে ধরে থাকে, তার বাবাকে হত্যা করছে এটা বের করার জন্য সে তদন্তে নামে, তখন সে অফেলিয়াকে পর্যাপ্ত টাইম দিতে পারে না। অফেলিয়া তখন ভুল বুঝে অফেলিয়া মেয়েটা পানিতে ডুবে আত্মহত্যা করে, পানিতে ডুবে মারা যায়। তো অফেলিয়ার ভাই লেয়ার্স তখন, মানে অফেলিয়া যেহেতু এই এই যুবরাজের কারণে আত্মহত্যা করছে, তখন লেয়ার্স খেপে যায়, যেভাবেই হোক যুবরাজের উপর প্রতিশোধ নিতে হবে। তখন যুবরাজ আর লেয়ার্সের মধ্যেও মারামারি হয়, মারামারি এক পর্যায়ে লেয়ার্সও কিন্তু মারা যায়, যুবরাজ ক্লডিয়াস আর মারামারি হয়, ক্লডিয়াস মারা যায়, যুবরাজও মারা যায় নাটকের মধ্যে। এরপরে এদিক দিয়ে পলোনিয়াসের কাজ কি, পলোনিয়াস হচ্ছে ওই যে ক্লডিয়াস যখন রাজা হয়ে যায়, ওই রাজাকে মেরে তখন পলোনিয়াসকে রাজা
পলোনিয়াসের কি করে কাউন্সিলর মানে সভাসদ বানায়, এই যে এটা হচ্ছে পলোনিয়াসের পরিচয়। পলোনিয়াসের কথাটা কেন নিয়ে আসছে, কারণ সামনে একটা কোটেশন আছে যেটা পলোনিয়াস এই উক্তিটা করে, তখন আপনার কাছে মনে হবে যে পলোনিয়াস আবার কে, এই জন্য পলোনিয়াস নামটা একটু মনে রাখতে হবে। আর হোরাসিও ছিল যুবরাজের বেস্ট ফ্রেন্ড। এই নাটকে মজার ব্যাপার হচ্ছে সব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার মারা যায় কিন্তু হোরাসিও কিন্তু বেঁচে থাকে। হোরাসিও লাস্টে জনগণকে ঘটনাগুলো বলে যে এরকম প্রেতাত্মা দেখেছি, প্রেতাত্মা এসে ঘটনাটা বলছে, রাজাকে মারা হয়নি, রাজাকে মারা হয়েছে, রাজা এমনি মরে নেই, এগুলো জনগণকে বলে। লাস্টে হোরাসিও বেঁচে থাকে। এই হচ্ছে নাটকের সামারি। এই নাটকটা অনেক বড়, অনেক বড়, এবং এই নাটকের ভিতরে আবার একটা নাটক থাকে, ওই যে যে নাটকটা উপস্থাপন করা হয়, নাটকের ভিতর নাটক হয়, বিশাল বড় একটা নাটক। আমি যথেষ্ট সংক্ষেপে এই জিনিসটা মানে ফুটিয়ে তুলছি। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে একটা জিনিস কাজে লাগতে পারে, সেটা হচ্ছে এই নাটকের ভিতরে যে নাটকটা হয়, এই নাটকটার নাম হচ্ছে দ্য মার্ডার, ঠিক আছে, দ্য মার্ডার অফ গঞ্জাগো। দ্য মার্ডার অফ গঞ্জাগো। আমি যে একটু আগে বললাম যে যুবরাজ একটা নাটকের আয়োজন করছে তার বাবার খুনিকে ধরার জন্য, তো ওই নাটকটার নাম দেওয়া হয়েছে দ্য মার্ডার অফ গঞ্জাগো। গঞ্জাগো মানে একজন রাজা, রাজার খুনি মানে রাজার খুনি। তা আসলে ওই রাজার খুনি বলতে রাজা হ্যামলেটের গঞ্জাগোর মাধ্যমে রাজা হ্যামলেটের খুনটাকেই যুবরাজ এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এই হচ্ছে নাটকের সামারি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, কয়েকটা গুরুত্বপূর্ণ কোটেশন আছে যে কোটেশন গুলো আসলে পরীক্ষায় লাগবে। সেটা হচ্ছে ফ্রেইলটি। ফ্রেইলটি মানে হচ্ছে দুর্বলতা বা চতুরতা। ফ্রেইলটি মানে হচ্ছে মানে দুর্বলতা বা ছলনা, ছলনা বা দুর্বলতা। দাই নেম ইজ উইমেন। দাই মানে হচ্ছে তোর, দাই মানে হচ্ছে তোর, তোর দাই নেম ইজ উইমেন। আচ্ছা, ছলনা, ছলনা নারী, তোর আরেক নাম হচ্ছে ছলনা। এটার বাংলা অনুবাদ হচ্ছে নারী, তোর আরেক নাম হচ্ছে ছলনা। ফ্রেইলটি, দাই নেম ইজ উইমেন, দাই মানে তোর। অর্থাৎ সে যুবরাজ তার মাকে গিয়ে বলে, ওই যে সে যখন টের পায় যে তার মা তার চাচাকে বিয়ে করছে, এভাবে এভাবে প্ল্যান করে খুন টুন করছে, তখন সে তার মাকে গিয়ে বলে যে নারী, তোর আরেক নাম হচ্ছে ছলনা। যুবরাজ হ্যামলেট উক্তিটা করে। এরপরে আরেকটা উক্তি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। অর্থাৎ হবে কি হবে না, মানে করব কি করব না, বা হবে কি হবে না, এটাই হচ্ছে প্রশ্ন। এটা দ্বারা মানব মনের সিদ্ধান্তহীনতাকে বোঝানো হয়েছে। আমাদের মানুষের মনের যে একটা সিদ্ধান্তহীনতা, এটাকেই ইন্ডিকেট করা হয়েছে যে হবে কি হবে না, সেটাই হচ্ছে প্রশ্ন। আসলে ব্যাপারটা হচ্ছে যখন ওই যে রাজার আত্মা যখন যুবরাজার কাছে আসে যে আমাকে হত্যা করছে আমার ভাই ক্লডিয়াস, তুমি এটা সত্যি, আমি এমনি মরিনি, আমাকে মারা হয়েছে, তোমার মায়ের সাথে চাচার প্রেম, তখন এই যুবরাজ এগুলো বিশ্বাস করতে পারে না, কারণ এটা একটা মানুষ না, প্রেতাত্মা কথা বলতেছে। তো আত্মা একটা ভূত তো মিথ্যাও বলতে পারে। তখন যুবরাজ তখন মনে মনে বলে যে ঘটনা কি আসলে সত্যি কি সত্যি নেই, এটা যাচাই করার জন্য সে মনে মনে বলে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, হবে কি হবে না, ঘটনা সত্যি কি সত্যি না, এরকম আর কি। আচ্ছা, আরেকটা কোটেশন হচ্ছে ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। এটার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত কথাই হচ্ছে রসিকতার প্রাণ, মানে সংক্ষিপ্ত কথাই হচ্ছে বুদ্ধিমত্তার প্রাণ। হ্যাঁ, রসিক মানে আমরা মনে করেন আমরা অনেক কথা বলে অনেক কিছু বুঝাইতে চাই, আসলে অল্প কথা বলে যদি বুঝানো যায়, এটাই বলেছে সংক্ষিপ্ত কথা হচ্ছে বুদ্ধিমত্তার প্রাণ। আমরা অনেকে মনে করি অনেক কথা বললে ভালো, আসলে বেশি কথা বললেই যে মানুষ স্পিকার হয় এমন না, হকারও হইতে পারে, হকাররাও কিন্তু অনেক কথা বলে। তো শেক্সপিয়ার কিন্তু নিজেই বলেছেন দা ওয়াইজ ম্যান স্পিক্স লিটল, জ্ঞানী মানুষ কথা আসলে কম বলে। তো উনি এটা এখানে আবার বলেছে ব্রেভিটি ইজ দা সোল অফ উইট, সংক্ষিপ্ত কথাই হচ্ছে বুদ্ধিমত্তার প্রাণ। এটা পলোনিয়াস, ওই যে অফেলিয়ার লেয়ার্স ওই দুইজনের বাবা পলোনিয়াস এই উক্তিটা করে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই কোটেশনটা একটু দেখেন, সেটা হচ্ছে দেয়ার আর, ভালো করে বুঝে নেন, দেয়ার আর মোর থিংস, অনেক জিনিস থাকে আছে, ইন হেভেন অ্যান্ড আর্থ, স্বর্গ এবং পৃথিবীতে অনেক জিনিস আছে। হোরাসিও, হোরাসিওকে কিন্তু যুবরাজ এই যে প্রিন্স হ্যামলেট হোরাসিওকে উদ্দেশ্য করে বলে, হোরাসিও, স্বর্গ এবং পৃথিবীতে এমন অনেক জিনিস আছে, দেন আর ড্রিমড অফ ইন আওয়ার ফিলোসফি, যেটা আসলে আমাদের ধারণারও বাহিরে, অর্থাৎ আমরা যেটা কল্পনাও করতে পারি না। এটার মানে হচ্ছে, আবার বলি, যুবরাজ হোরাসিওকে বলে হোরাসিও, স্বর্গ এবং পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেটা আসলে আমাদের কল্পনার বাহিরে। আসলে ওই যে যখন ভূতটা দেখছে, প্রেতাত্মাকে দেখছে, ওই যে রাজার প্রেতাত্মা, তখন হোরাসিও তো বিশ্বাস করতে পারে না এটা প্রেতাত্মা। তখন যুবরাজ বলে যে হ্যাঁ, প্রেতাত্মা বলে কিছু থাকতে পারে, ভূত বা জিন বলে কিছু থাকতে পারে, স্বর্গ আর পৃথিবীতে এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদের কল্পনার বাহিরে। সে হোরাসিওকে এটা বলে। এরপরে আরেকটা মজার উক্তি, দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড, এই উক্তিটা আমার খুব প্রিয়। অর্থাৎ
পৃথিবীতে ভালো মন্দ বলতে কিচ্ছু নাই, বাট থিঙ্কিং মেক্স ইট সো। বাট আমাদের চিন্তা ভাবনাই এই ভালো মন্দ নির্ধারণ করে দেয়। আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, সাহিত্য আপনাকে অনেক কিছু চিন্তা করতে মানে বাধ্য করবে, আপনার চিন্তার দুয়ার খুলে দিবে। আপনি যত বেশি বই পড়বেন, লিটারেচার যত বেশি চর্চা করবেন, তত আপনি আসলে আপনার চিন্তা চেতনা খুলে যাবে। আপনি মানে মানসিকভাবে আপনি চিন্তা ভাবনা স্বাধীন থাকবে, আপনার চিন্তা করার ক্ষমতা বাড়বে, মানে কনজারভেটিভ থাকবেন না। দেখেন এখানে কি বলছে যে দেয়ার ইজ নাথিং, কিচ্ছু নাই পৃথিবীতে, ভালো মন্দ বলতে কিছু নাই। আমাদের চিন্তা চেতনাই নির্ধারণ করে দেয় কোনটা ভালো কোনটা খারাপ। আপনি যদি আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের দিকে চিন্তা করেন, যেমন আমরা মনে করি যে আমরা আমরা যে ধর্ম বিলং করি, তো আমরা মনে করি আমাদের ধর্মই সেরা, অন্যজন মনে করে যে তার ধর্মই সেরা। কিন্তু দেখেন তার ধর্ম তার কাছে সেরা, আমার ধর্ম আমার কাছে সেরা। এটা হচ্ছে চিন্তা ভাবনার ব্যাপার। এই জন্য শেক্সপিয়ার বলেছেন পৃথিবীতে কোনো কিছুই ভালো না, কোনো কিছুই খারাপ না। হ্যাঁ, সবকিছু হচ্ছে মানুষের চিন্তার উপর নির্ভর করে যে এটা কি ভালো নাকি খারাপ। যেমন আমি যদি এখানে এভাবে 6 লিখি, হ্যাঁ, তো আমি এভাবে লিখলাম একটা 6, তো এদিক থেকে কিন্তু আমি এটাকে দেখতে পাচ্ছি 6। কিন্তু আমি যদি এখানে চলে আসি, তাইলে এটাকে কিন্তু আমি 9 ভাবতে পারি। তার মানে আমার চিন্তা নির্ধারণ করে দেয় এটা ভালো নাকি খারাপ। এটা হচ্ছে কালচার টু কালচার ভেরি করে, সমাজ টু সমাজ ভেরি করে। একটা জিনিস খেয়াল করবেন যে এই ধর্মে এই জিনিসটা খুবই মানে করা যাবে, আবার ওই ধর্মের জন্য এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। সেম আমাদের বাংলাদেশে দেখবেন এই ধর্মে এটা করা যাচ্ছে, ওই ধর্মে এটা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এই যে ধর্মের যে ব্যারিয়ারটা, এটা কিন্তু প্রতিটা ধর্মের নির্ধারিত রুল, প্রতিটা ধর্মের নির্ধারিত রুল, এবং এই যে চিন্তা চেতনা, এটা নির্ধারণ করা হয়েছে যে ভালো নাকি খারাপ, এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু এর কাছে ভালো, ওর কাছে খারাপ, ব্যাপারটা এরকম। শেক্সপিয়ার এটাই বলতে চাইছে। 6 নম্বরটা দেখেন, হোয়েন সোরোস আর কাম। তো সোরস যখন আসে, মানে বিপদ যখন আসে, দে কাম নট সিঙ্গেল স্পাইস। বিপদ কখনো আসলে সিঙ্গেল স্পাই মানে একা একে, স্পাই মানে হচ্ছে সৈন্য। বিপদ যখন আসে তখন একা একে আসে না, বাট ইন ব্যাটালিয়ন, দলবল নিয়ে আসে। মানে বিপদ সিঙ্গেল স্পাই একা একা আসে না, ব্যাটালিয়ন দলবল নিয়ে আসে। এটা ক্লডিয়াস বলছে। ক্লডিয়াস যখন ধরা পড়ে যায়, মানে তখন সে বলে যে আইরে খাইছে, বিপদ তো চলে আসছে। বিপদ যখন আসে তখন তো একাকে আসে না, দলবল নিয়েই আসে। এটা ক্লডিয়াসের উক্তি আর কি।